ওয়েলকাম টু ফার্স্ট টিউটোরিয়াল। আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে একটা সিরিজ চলতেছিল বেসিক টু অ্যাডভান্স লেভেল সিরিজ, সেটার তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আফরি হাসান খান, পড়ছি বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা লাস্ট দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে আমরা ভেক্টরের বেসিক আনছি, ভেক্টরটার বেসিক আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে ভেক্টরটা রিপ্রেজেন্ট করেছি। এখন আমরা দেখব ভেক্টরের ক্লাসিফিকেশন, কত রকমভাবে ভেক্টরটাকে আমরা বলতে পারি বা কত রকমের ভেক্টর আমাদের লেভেলে ডিনোট করা যায়, সেগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা ইংলিশ টার্মটা অ্যাড করে দিব যাতে তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তোমরা যেন খুব ইজিলি আরাম করে ক্লাসটা করতে পারো, ঠিক আছে। আসো আমরা ক্লাসিফিকেশন অফ ভেক্টরে আমাদের প্রথম টাইপস অফ ভেক্টর নিয়ে শুরু করে দিই। প্রথমেই আমার যে ভেক্টর আসে সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। সোজা দিয়ে শুরু করতেছি, ইকুয়াল ভেক্টর, যেটাকে বলা হয় সমান ভেক্টর, ঠিক আছে। সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টরটা কি জিনিস? ইকুয়াল ভেক্টর হচ্ছে এখানকার ম্যাগনিটিউড এবং যে ডিরেকশন দুইটাই সেম হবে। কিরকম? আমি ধরো এখানে একটা ভেক্টর আঁকালাম, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের যদি মান এবং দিক দুইটাই ইকুয়াল হয় তাহলে এই দুইটা ভেক্টর হবে ইকুয়াল ভেক্টর। সিম্পল। একটা ভেক্টরের যদি মান এবং দিক দুইটাই সেম হয় তাহলে সেটা ইকুয়াল ভেক্টর। অর্থাৎ ইকুয়াল ভেক্টর হলে শুধু মান সমান হলেও হবে না, শুধু দিক সমান হলেও হবে না, মান এবং দিক দুইটাই সমান হতে হবে। তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো? ইকুয়াল ভেক্টর হয়ে যাবে। আমরা এক নম্বরটা খুব ইজিলি শিখে ফেললাম, রাইট? দুই নম্বরটা আসলে ইজিলি মানে সহজ, আমি দেখাচ্ছি। দুই নম্বর যেটা শিখব সেটা হচ্ছে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। অপোজিট ভেক্টর বা যেটাকে বলা হয় বেসিক্যালি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, ঠিক আছে। বিপরীত ভেক্টর এখানে যেটা হয় ম্যাগনিটিউড এটা হয় সেম, মানে ম্যাগনিটিউডটা একই থাকে, কিন্তু ডিরেকশন হয় অপোজিট। এখানে একটা বোঝার জিনিস আছে, আমি দেখাবো। তাহলে আমি আগে চিত্রটা যদি আগে বোঝাতে চাই, মনে করো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। দেখো এই দুটা ভেক্টরের মান সমান কিন্তু তার ডিরেকশনটা উল্টা, তাহলে এই দুটা ভেক্টরকে একটাকে বলা হবে অপোজিট ভেক্টর। এখানে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা আমি দেখাতে চাচ্ছি। আমি ধরে নিলাম যেটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে প্রথম যেটা হবে, এটার ক্ষেত্রে ভেক্টর হবে এ বি, এইভাবে প্রকাশ করা গেল। এবং এইটার ক্ষেত্রে যে ভেক্টর হবে সেটা হচ্ছে সিডি, এইভাবে প্রকাশ করা হলো, ঠিক আছে। এখান থেকে লেখা যায় যে সিডি সমান সমান মাইনাস অফ এ বি, কারণ এ বি এবং সিডি এটার মান তো সেম, তাহলে মান নিয়ে আমার কোনো সমস্যা নেই, মান তো দুটারই সমান। আমি বলেছি যে এই মাইনাস দিয়ে বোঝায় যে তুমি যে ডিরেকশনটা ধরেছো তার অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। সিডি এবং এ বি, অর্থাৎ এই যে সিডি এটা এবং হচ্ছে এ বি, এই দুটার মান তো সমান, তাই মান মানে সমান লেখার ক্ষেত্রে মান নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে দিকের ক্ষেত্রে। তুমি যখন সিডি সমান সমান এবি লিখছো, এবি ডিরেকশন তো এই দিকে, সিডি ডিরেকশন হচ্ছে এবি ডিরেকশনের অপোজিট। তাহলে এবি ডিরেকশনের অপোজিট ডিরেকশন বোঝানোর জন্য কি করতে হবে? এবির একটা মাইনাস দিতে হবে। এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে এবির যে ডিরেকশনটা ছিল তার বিপরীত দিকে ধরতে হবে। মানে তুমি ধরছো কি এবি ডিরেকশনের দিকে, মাইনাস দিয়ে বোঝাচ্ছ তুমি যেদিকে ধরছো তার বিপরীত, অর্থাৎ এবি এর বিপরীত ডিরেকশন যেটা হচ্ছে সিডির ডিরেকশন। সরি, সিডি লিখছি কেন, ডিসি হবে, ঠিক আছে, ডিসি ডিরেকশন হবে। বুঝতে পারছো? আমি আরেকবার একটু শর্টকাটে বলে দিই। এখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে ডিসি, রাইট? তাহলে ডিসি সমান সমান মাইনাস এবি। এটা কেন লিখলাম? এবি মান তো সমান, মান নিয়ে সমস্যা নেই। এবি তো এই দিকে, কিন্তু ডিসি ডিরেকশন তো এই দিকে না, তার অপোজিট দিকে। তাহলে অপোজিট দিকে বোঝানোর জন্য একটা মাইনাস দিয়ে আমরা ডিনোট করতেছি, রাইট? এখন আমি কেন সিডি লিখে ভুল হলো, মানে আমি সিডিটা কেন পারলাম না? মনে রাখো একটা ভেক্টর রিপ্রেজেন্ট কিভাবে করা যায়। এ বি, ধরো একটা ভেক্টর এ বি, এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করি? এইখানে ভেক্টরের দুইটা অংশ থাকে, ঠিক আছে। একটা ভেক্টরে বেসিক্যালি দুইটা অংশ থাকে। প্রথমে এই যে অংশটুকু আছে এটাকে বলা হয় লেজ, এবং যে এই অংশটুকু আছে এটাকে বলা হয় মাথা। এই লেজ থেকে শুরু হয় বা আদি অংশ থেকে শুরু হয়, শেষে শেষ হয়, অর্থাৎ এ বি। লেজ থেকে শুরু হয়, মাথায় যায় শেষ হয়, এ বি।
এই জন্য দেখো এইখানে আমার লেস ছিল কোনটা ডি এবং মাথা ছিল সি, এই জন্য ডিসি হলো, সিডি হলো না। সিডি হলেও যা একই হতো, কিন্তু সিডির আগে একটা মাইনাস দেওয়া লাগতো। মানে তুমি যদি এটাকে এইভাবে লিখতে চাও সিডি, এইভাবে যদি লিখতে চাও তাহলে কিন্তু মান সেম থাকলো, কিন্তু সিডি তো ডিরেকশন উল্টা দিয়ে ফেলছো। সিডি হচ্ছে সিডি মানে কি বলো তো এই ডিরেকশনে, কিন্তু তোমার ডিসি যেটা সেটা তো এই ডিরেকশনের অপোজিট ডিরেকশনে। তাহলে অপোজিট জিনিস বোঝানোর জন্য আগে একটা মাইনাস দিতে হবে। তাহলে তুমি ডিসিকেও সিডি লিখতে পারবা তার আগে একটা মাইনাস দিয়ে। এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে তুমি সিডি যে ডিরেকশনটা এইদিকে ধরছো, ডিরেকশনটা তার অপোজিট দিকে, সেটা বোঝানোর জন্য অপোজিট করার জন্য মাইনাস দিলাম। বুঝতে পারছো এই মাইনাসের কনসেপ্টটা? আশা করি বুঝে ফেলছো। আচ্ছা, যদি না বুঝে থাকো এটা রিভাইন করো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা না বুঝলে আসলে আমাদের ভেক্টরে যে প্রবলেম সলভ হয়, ম্যাথগুলো আছে, বৃষ্টি ছাতার ম্যাথ, নদী নৌকার ম্যাথ, এই ম্যাথগুলো করতে একটু সমস্যা হবে। আচ্ছা, বিশেষ করে আপেক্ষিক বেগের ম্যাথগুলো আর কি। ওকে, আমরা এখন 3 নম্বর যে ভেক্টর আছে সেটাতে চলে যাই। 3 নম্বর হচ্ছে লাইক ভেক্টর বা সদৃশ্য ভেক্টর। লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর। এটার ক্ষেত্রে আমার যে ম্যাগনিটিউড এটা হয়ে যাবে ডিফারেন্ট, কিন্তু এটার যে ডিরেকশন এটা হয়ে যাবে সেম। মানে একটা ভেক্টর ধরো এইটা এ বি, আর একটা ভেক্টর এইটা সি ডি, ঠিক আছে? দুইটা ভেক্টর আছে। এখন এই দুইটা ভেক্টর দেখো এ বি সি ডি, অবশ্যই সি ডি থেকে এ বি থেকে বড়, তাহলে দুইটার ম্যাগনিটিউড তো কখনোই সমান না। কিন্তু দেখো দুইটার ডিরেকশন কিন্তু সেম দিকে, তাহলে এখানে মানটা ডিফারেন্ট কিন্তু ডিরেকশনটা সেম। যদি এরকম হয় তাহলে এই দুটা ভেক্টর পরস্পরের লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর, ঠিক আছে? আমাদের যত রকমের ভেক্টর আছে সেগুলো আমরা ক্লিয়ার করে ফেললাম। এখন আরও কিছু ভেক্টর আছে, সেটা আমি দেখাবো। 4 নম্বর, এবার আসলে আমরা 4 নম্বরে চলে আসি। আমাদের 4 নম্বরে কে আছে? হু আর ইউ? 4 নম্বরে কোন ভদ্রলোক আছে সেটাই আমরা দেখি। 4 নম্বরে আছে কলিনিয়ার ভেক্টর বা সরল রৈখিক ভেক্টর। কি ভেক্টর? কলিনিয়ার, COLLINEAR, কলিনিয়ার ভেক্টর, বা যেটাকে বলা হয় সরল রৈখিক ভেক্টর, ঠিক আছে? এটা একটা ভেক্টরের কোয়ালিফিকেশন। এখানে যেটা হয় তোমাকে বলি, মনে করো এটা একটা ভেক্টর আছে এ বি, ঠিক আছে? এ বি একটা ভেক্টর আছে। আরেকটা ভেক্টর যদি এই ভেক্টরের উপরেই থাকে, অর্থাৎ এই ভেক্টরের উপরেই থাকে অথবা এই ভেক্টরের সমান্তরাল হয়, মনে করো এ বি একটা ভেক্টর, আরেকটা ভেক্টর যদি এ বি ভেক্টরের উপরেই থাকে অথবা এ বি ভেক্টরের সমান্তরাল হয়, এ বি ভেক্টরের উপরেই থাকে অথবা এ বি ভেক্টরের সমান্তরাল হয়, তবে সেই দুটো একটা আরেকটা সরল রৈখিক ভেক্টর। ইংলিশে লিখব, ইংলিশে যেটা লিখব ডিরেক্টেড, দেখো ডিরেক্টেড along the same line or directed the same line or parallel to one another, অর্থাৎ দুইটা ভেক্টর, একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের উপরেই অবস্থান করে অথবা ওই ভেক্টরের সাথে সমান্তরাল হয়, তবে একটা আরেকটাকে কলিনিয়ার ভেক্টর বলতে পারি। আসলে কলিনিয়ার ভেক্টর আর সদৃশ ভেক্টর কাইন্ড অফ একই জিনিস, ঠিক আছে? একই রকমই জিনিস। আসলে আমাদের বিভিন্ন বইতে এই দুইটারে দুইভাবে লেখা হয়, মানে কোনো কোনো বইতে সদৃশ ভেক্টর দেওয়া আছে, কোনো কোনো বইতে কলিনিয়ার ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? আসলে দুইটা কিন্তু একই জিনিস। তো যেহেতু আমি অনেকগুলা 4-5টা বই ঘেটে তোমাদের জন্য একটা সমন্বিত কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করছি, সেই জন্য এটাও দেখাই দিলাম আর কি, যদি এটা আসে যেন কনফিউজ না হয়ে যাও। আচ্ছা, এরপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর, ঠিক আছে? সমতলীয় ভেক্টর। এটার পরে আমরা যেটা দেখব, এটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য, বা এটা একটু আমাদের বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে 5 নম্বর কোপ্ল্যানার ভেক্টর বা কোপ্ল্যানার। এটা যখন দেখবা প্লেন কথাটা উল্লেখ আছে, প্ল্যানারের প্লেন আছে মাঝখানে, তাহলে এটা হচ্ছে সমতলীয় ভেক্টর, ঠিক আছে? সমতলীয় ভেক্টর। সবার আগে আমাকে দুইটা কিছু প্লেন আঁকাইনি, একটা হলো ধরো বোর্ডের প্লেন, একটা হচ্ছে ধরো এরকম প্লেন, একটা ধরো এরকম, হতে পারে না? এটা হয়তো একটা প্লেন হতে পারে। 3টা প্লেন আঁকালাম। যদি 2টা বা 3টা প্লেন ভেক্টর এই একই প্লেনে থাকে, এরকম করে ধরো আছে,
তাহলে এই তিনটা ভেক্টর পরস্পর সমতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। সেম ভাবে যদি অনেকগুলো ভেক্টর একটা নির্দিষ্ট তলের মধ্যেই থাকে তাহলে সেটা কোপ্ল্যানার ভেক্টর, একটা নির্দিষ্ট তলের মধ্যেই থাকে তাহলে সেটা কোপ্ল্যানার ভেক্টর। এখন আমি যদি এই ভেক্টরটা নিই এবং এই ভেক্টরটা নিই, এরা দুজন কিন্তু কলোনিয়ার ভেক্টর না, কারণ এটা দুজন দুই তলে আছে। দুজনকে বা যে সকল ভেক্টরকে তুমি কোপ্ল্যানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর বলতেছো সেটা অবশ্যই একটা নির্দিষ্ট তলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, কোপ্ল্যানার ভেক্টরটা আসলে সোজা। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। রেসিপ্রোকাল ভেক্টর এটা আসলে কোনো জায়গায় আসে না, আমি আসলে কোথাও আসতে দেখি না, কিন্তু আমাদের প্রত্যেকটা বইতে লেখা আছে। জাস্ট এই জন্য তোমাদেরকেও দেখাই দিচ্ছি, কারণ আমি তোমাদের বেসিক টু প্রো সব দেখাতে চাচ্ছি। এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট, এরকম এতগুলা বই ঘাটতেছি তোমাদের জন্য, পুরোপুরি ফ্রি দেওয়া হচ্ছে। এটার কারণ হচ্ছে যাতে আমরা সবাই মিলে এই বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে শিক্ষা ব্যবস্থার জন্য টিচারের কাছে দৌড়াও। আমরা চাচ্ছি যে তোমরা অনলাইনে ফ্রিতে খুব সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন নিতে পারো উইদাউট এনি পে। জ্ঞান অর্জনের জন্য আসলে টাকা দিয়ে পড়াটা ঠিক না, আমরা ভালো মতো পড়বো, এখান থেকে শিখবো। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের এত সুন্দর একটা মহৎ কাজ তোমাদের জন্য বা মহৎ একটা প্রজেক্ট নিয়েছেন আমাদের ফাহাদ স্যার, এই জন্য আমরা সবার উচিত ফাহাদ স্যারকে একটা ধন্যবাদ দেওয়া, কারণ তার মাধ্যমে আসলে এত সুন্দর মহৎ একটা আমাদের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে বা একটা সিরিজ আমাদের রান করতেছে এখন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা দেখব রেসিপ্রোকাল ভেক্টর। রেসিপ্রোকাল ভেক্টর বা যেটাকে বাংলায় বলা হয় বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর এটা আসলে ম্যাগনিটিউড নিয়ে কাজ করে। এটা ম্যাগনিটিউড নিয়ে কাজ করে। ধরলাম একটা ভেক্টর এ, ধরলাম একটা ভেক্টর 5a। ঠিক আছে, একটা ভেক্টর 5a, এ তে ভেক্টর 5 তো মনে রাখো, তুমি যদি একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার গুণ করো তাহলে ভেক্টর পাবা। ঠিক আছে, আমি যদিও এটা ভেক্টরের প্রপার্টিসে দেখাবো, তাও তোমাদের এটা একটু অ্যাডভান্স জেনে রাখো যে একটা ভেক্টর রাশিকে তুমি যদি একটা স্কেলার মান দিয়ে গুণ করো তাহলে ওই স্কেলার মান ভেক্টর রাশির সাথে গুণ হয়ে একটা ভেক্টর রাশি তৈরি হয়। তাহলে 5 তো স্কেলার, এ হচ্ছে ভেক্টর, এই দুটা গুণ হয়ে 5a, অর্থাৎ একটা আলাদা ভেক্টর রাশি পেয়ে গেল। আরেকটা যদি নেই 1/5a। ঠিক আছে, তাহলে এখানে পার্থক্য কি হলো দেখো তো, আমার যে ভ্যালুগুলা ছিল এই ভ্যালুগুলা পরস্পর বিপরীত হয়ে গেল। কি বিপরীত বলো তো? গুণাত্মক বিপরীত, গুণোত্তর বিপরীত। যদি এরকম হয় 5 1/5, তাহলে এই দুইটা ভেক্টর পরস্পর হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর, যেখানে ডিরেকশনটা সেম থাকবে, ঠিক আছে। এটার যদি 5a, অর্থাৎ 5a যদি এটা হয়, এটা যদি 5a হয়, তাহলে 1/5 ছোট হবে 1/5a। দেখো দুইটা ভেক্টরের মান আলাদা, মানগুলো এরকম গুণোত্তর বিপরীত, কিন্তু এর ডিরেকশনটা সেম থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। ওকে, এখন আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমরা এতগুলা ভেক্টর পড়লাম, এত রকমের ভেক্টরগুলো আমাদের আসলে বাস্তব ক্ষেত্রে খুব বেশি একটা ইউজ হয় না। ঠিক আছে, খুব একটা ইউজ হয় না। আমরা নেক্সট ক্লাসে আরেক ধরনের ভেক্টর পড়াবো, সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, এবং ওইটার উপর আমরা একটা পুরা ক্লাস যাবে যেখানে যত রকমের একক ভেক্টরের আছে। অর্থাৎ আমি একটা কথা বলি, তোমাদের ভেক্টরের যেটা তুমি ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করতে পারবা, পরীক্ষায় যেটা অ্যাপ্লাই করতে পারবা, সেই ক্লাসটাই শুরু হবে আমাদের এই সিরিজের নেক্সট ক্লাস থেকে। নেক্সট ক্লাসে আমরা শুরুই করব একক ভেক্টর দিয়ে, যেটার মাধ্যমে আমাদের আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো ডেভেলপ হবে। ঠিক আছে, তাহলে আজকের এই সিরিজের তৃতীয় ক্লাসটা ক্লাসিফিকেশন অফ ভেক্টরস, এটা এই পর্যন্তই থাকবে। তাহলে আমরা দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট আরেকটি ক্লাসে, অর্থাৎ ক্লাস 4-এ। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।